নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প ক্ষুদে মানবের আতঙ্ক, লেখক টমাস হুড। বহুদিন ধরে মাটির ছোট ছোট অথচ নিখুঁত পুতুল বানাতে বানাতে একদিন কলিন দেখল তারা নড়াচড়া করছে। শত শত পাউন্ড কাদামাটি ব্যবহার করে বছরের পর বছর ঘরের মধ্যে ঘাড় গুজে বসে সে এই পুতুল গড়ে আসছে। এমনটা এই প্রথম হলো। পাগলাগারদের ডাক্তারের ধারণা তার মাথার গোলমাল আরও বেড়েছে। ডাক্তার স্টার অন্তত তেমনই মনে করে। কিন্তু ও ব্যাটা একটা আনাড়ি আর উজবুক। কলিন কেন আর 5টা আবাসিকের মতো বেতের ঝাঁপি বা চেয়ার বুনতে চায় না, ডাক্তার স্টার বোঝে না। কোনো একটা হাতের কাজে লেগে থাকলে পাগলামিটা একটু কম থাকে। ঘরের মধ্যে বসে বছরের পর বছর মাটির পুতুল বানালে মাথা তো বিগড়বেই। ডাক্তার স্টার বরাবরই ওই রকম বোকার মতো কথা বলে। কলিনের এক এক সময় ইচ্ছে হয় এক ঘুষিতে ডাক্তারের গোলগাল মুখটা ফাটিয়ে দিতে। কলিন জানে এতদিন ধরে এত যত্নে অমানসিক পরিশ্রমে সে কি করেছে। আরে সেও তো একদিন ছিল নামকরা ডাক্তার। ব্রেন সার্জন এডগার কলিন তার লাইনে ছিল একজন বিশেষজ্ঞ। সবাই খাতির করত তাকে। এমন একদিন ছিল যখন তার সামনে ক্যাবলা হাউস সার্জন স্টার ভয়ে থরহরি কম্পমান হতো। সবই ভাগ্যের পরিহাস। তবে এখন পাগল হয়ে গেলেও মনোরোগের অন্ধিসন্ধি স্টারের থেকে কলিন এখনো অনেক ভালো বোঝে। তবে কপালটাই খারাপ। ওয়াই প্রেসের যুদ্ধক্ষেত্রে রেড ক্রস ঘাঁটিতে কলিন গিয়েছিল সার্জেন্ট হিসেবে। বোমার ঘায়ে ঘাঁটিটা উড়ে যায়। কলিনের দেহ ছিল অক্ষত, কিন্তু তার নার্ভ ওই দুর্ঘটনার আঘাত সহ্য করতে পারল না। হাসপাতালে কোমায় পড়েছিল কয়েক মাস। যখন জ্ঞান ফিরল তখন দেখা গেল দুরারোগ্য এক মানসিক ব্যাধি ডেমেস্টিয়া প্রাজিকম তাকে গ্রাস করেছে। তাই ওরা তাকে পাঠিয়ে দিয়েছে এখানে স্টারের কয়েদখানায়। একটু ধাতস্থ হয়েই কলিন কাদার তাল চেয়ে বসল। সে কাজ করতে চায়। যে লম্বা হাত আর বড় বড় আঙুল দিয়ে সে এত কাল মাথা খুলিতে অতি সূক্ষ্ম অপারেশনের কাজ করেছে, সেই হাত আর আঙুল তো তার ক্ষমতা হারায়নি। কলিন জানে তাকে আর অপারেশন করতে দেওয়া হবে না। সে আর ডাক্তার কলিন না, তবু ওই দক্ষতাকে সে মডেলিংয়ের কাজে লাগাবে। সার্জেন হিসেবে দেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের নিখুঁত ছাঁচ বা মডেল একসময় সে বানিয়েছে। সেটা ছিল তার শখ। একজন ডাক্তার হিসেবে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গের রূপ কার্যকলাপ কেমন সেটা তার জানা। এখন সে মাটি দিয়ে মানুষ গড়বে। প্রথম কয়েক মাস ছোট্ট ছোট্ট মূর্তি গড়ে সে হাত পাকালো। 5 কি 6 ইঞ্চি খুদে খুদে পুতুল স্মৃতি নির্ভর করে একেবারে নিখুঁত রূপে গড়তে লাগলো সে। প্রথম দিকে স্টার অবশ্য উৎসাহ দিয়েছিল, কারণ ওই কাজ শুরু করার পর কলিনের ভিড়মি খাওয়ার রোগটা সেরে যায়। তার উৎসাহও বেড়ে গিয়েছিল। প্রথম দিকে গড়া মূর্তিগুলো দেখে অনেকেই প্রশংসা করল। কলিনের বাড়ির লোক তখন আরও টাকা পয়সা পাঠালো। তাই দিয়ে কলিন কিনল মডেল গড়ার নানা রকম সরঞ্জাম। যন্ত্রপাতি আবার নাড়াচাড়া করতে পেরে সে খুশি। নাইবা ছুরি বা স্কাল পেল, কিন্তু সেসবের মতোই দারুণ সব কাজের জিনিস। মাটি কাটতে, খোদাই করতে, নিখুঁতভাবে গড়তে ওইসব সরঞ্জামের কোনো তুলনা নেই। এতদিন মানুষের গায়ে সে অস্ত্রোপচার করেছে, এখন না হয়
মাটির উপর করবে, তাতে কি এলো গেল। প্রথমটা সত্যি কিছু এসে যায়নি, তারপরে ঘটল অঘটন। মাসের পর মাস মূর্তিগুলো গড়তে গড়তে ও নিজেই নিজের উপর বিরক্ত হয়ে উঠেছিল। দৈনিক 8 থেকে 10 ঘন্টা খাটা সত্ত্বেও ওর মনে হতো মূর্তিগুলো নিখুঁত হয়নি। টান মেরে ছুঁড়ে ফেলে দিত মেঝের ওপর। নিজের কাজ তার নিজেরই পছন্দ হচ্ছিল না। অথচ ছোট ছোট মেয়ে আর পুতুলগুলো দেখে মনে হতো তারা রক্ত মাংসের মানুষেরই ক্ষুদে সংস্করণ। তাদের দেহে দেখা যাচ্ছে পেশি, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সব কিছুই, এমনকি অসীম ধৈর্যে মাথার চুল পর্যন্ত লাগিয়েছে। কিন্তু তাতে কি হবে? ওদের ভেতরে তো সব মাটি, আর কিছু নেই, কিচ্ছু নেই। মানুষ বানাতে হবে একেবারে জ্যান্ত, তার নিজের মতো। তেমন গড়তে তাকে আরও শিখতে হবে। এরপরই খটোমটি বাঁধল ডক্টর স্টারের সঙ্গে। কলিন তার কাছে অ্যানাটমির বই চেয়েছিল। স্টার ব্যাপারটা হেসেই উড়িয়ে দিল। কলিন তবু ভেতর থেকে অনুমতি আদায় করে ছাড়ল। বই পড়ে আবার সে শিখল প্রতিটি হাড় ঠিক কেমনভাবে গড়তে হবে, দেহের ভেতরে যন্ত্রগুলো ঠিক কোথায় কেমনভাবে থাকে, অথবা জটিল শিরা উপশিরা কিভাবে সারা দেহে ছড়িয়ে পড়ে। এইসব শিখতে জানতে কেটে গেল কয়েক বছর। তার মধ্যে সে 1000 পুতুল গড়েছে, আবার ভেঙেছে। এরপর সে বানালো মাটির কঙ্কাল, তবে উপরে দিল মাটির মাংস, মজ্জা, নানা ছোট বড় অঙ্গ প্রত্যঙ্গ। অতি সূক্ষ্ম কিন্তু নিখুঁত কাজ। পাগলের মতো খাটতে খাটতে সে যেন চিন্তা করতেই ভুলে গেল। এমন একটা সময় এলো যখন চোখ বুজে সে মাটির কঙ্কালের ওপর মানুষের দেহে যা কিছু থাকে তা মাটি দিয়ে বানিয়ে দিতে পারে। জুটতে পারে স্নায়ুতন্ত্র, হৃৎপিণ্ড অথবা কিডনির মতো যন্ত্র, নানা গ্রন্থি, চামড়া, মজ্জা, টিস্যু পর্যন্ত। এবং অবশেষে সে বানাতে শুরু করল মগজ, সেরিব্রাম আর সেরিবেলামের জটিল স্তরগুলো সে বইতে দেখে নিল আরও একবার। প্রতিটি স্নায়ুর জোর, মগজে প্রত্যেকটি ভাঁজ, সব কিছু সে নিখুঁতভাবে গড়ল মাটি দিয়ে। তবু আরও দেখে যাও, দেখে দেখে বানিয়ে তোলো হাসি ঠাট্টা, না চিন্তা ভাবনা, না একঘেয়েমিকে গুলি মেরে বছরের পর বছর বন্দি থাকার যন্ত্রণা ভুলে ওই ক্ষুদে মানুষগুলোকে নিখুঁত, একেবারে নিখুঁত করে তোলো। তুমি এই দুনিয়ার সেরা সার্জন, সেরা কারিগর, তুমি স্রষ্টা হয়ে ওঠো। ডাক্তার স্টার প্রায়ই ওকে দেখতে আসত আর নানাভাবে এ কাজ থেকে বিরত রাখার চেষ্টা চালাতো। কলিন তার মুখের উপর হেসে উঠত। স্টারের ভয় হচ্ছিল এইভাবে দিনরাত পাগলের মতো পুতুল বানাতে থাকলে কলিন হয়তো বদ্ধ পাগল হয়ে যাবে। আর কলিন বুঝেছিল এ কাজের মধ্যেই ও প্রকৃতিস্থ থাকতে পারবে। কিছুদিন থেকে কলিন একটা ব্যাপার লক্ষ্য করছিল। ও যখন কাজ করছে না, হয়তো চুপ করে বসে আছে, সেই সময় ওর মনে হতো মাথার মধ্যে আবার একটা বোমা ফাটছে, তার মগজের মধ্যে একটা কিছু ঘটছে। কেউ যেন মগজটাকে তার খুলির ভেতর থেকে বিচ্ছিন্ন করে নিচ্ছে। তার চিন্তাধারা এলোমেলো হয়ে যাচ্ছে। কোনো কোনো সময় তার মনে হচ্ছিল সে একজন মানুষ নয়, 1000টা মানুষ। তার একটা দেহ নয়, 1000টা আলাদা আলাদা শরীর, ঠিক ওই টেবিলের উপর রাখা নিখুঁত মানুষ পুতুলগুলোর মতো। ওর মনে হতো ওর হৃৎপিণ্ড, ফুসফুস, লিভার, হাত পা, মাথা প্রত্যেকটি স্বতন্ত্র আর আলাদাভাবে কাজ করছে।
সময় যত গড়াচ্ছে ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো স্বাতন্ত্র্য ততই যেন বেড়ে যাচ্ছে। তারা নিজের মতো চলতে চাইছে, ওকে কেয়ার করছে না। আর ওর শরীরের সঙ্গে মগজটা ঠিক খাপ খাচ্ছে না। শিরা উপশিরার সঙ্গে রক্তপ্রবাহ সমঝোতা করে চলছে না। কলিন একজন ডাক্তার, সে জানে প্রত্যেকটি দেহকোষের নিজস্ব জীবন আছে। প্রত্যেকের মৃত্যু একসঙ্গে আসে না। মানবদেহের একটা প্রত্যঙ্গ অকেজো হয়ে গেলেও অন্যরা তারপরেও কিছুক্ষণ বেঁচে থাকতে পারে, কিন্তু তার জীবনে এমন ঘটনা ঘটার কথা না, তবু ঘটছে। হয়তো যুদ্ধক্ষেত্রে বোমার যে শব্দটা তার মাথায় এসে লেগেছিল, এতদিনে তার ফল ফলছে। রাতে বাঙ্কে শুয়ে কলিন ভাবত, এখনই হয়তো তার অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরো টুকরো হয়ে গলে পড়বে, ঠিক যেভাবে মাটির মানুষ পুতুলগুলোর হাত পা হাঁটু কি ফুসফুস পছন্দ না হলে সে ধাক্কা মেরে ফেলে দেয়। তাই ওই চিন্তা দূরে রাখার জন্যই তাকে কাজ করতে হবে। মাথার মধ্যে যে একটা বিস্ফোরণ ঘটছে, এটা সে ডাক্তার স্টারকে বোঝাবার চেষ্টা করেছে। এই ব্যাপারটা নিরীক্ষণ করার জন্য বিশেষজ্ঞকে কল দিতে বলেছে, কিন্তু স্টার যথারীতি হেসে উড়িয়ে দেয়। যতক্ষণ কলিনের মধ্যে কোনো বোধ দেখা না যাচ্ছে, ততক্ষণ ডাক্তার ডেকে কি লাভ? তাছাড়া কলিনের মধ্যে একরোখা খুনে মনোভাবও স্টার কোনোদিন লক্ষ্য করেননি। কিন্তু কলিন জানত ডাক্তার স্টার একটা আস্ত নির্বোধ। কাজের মধ্যে তাকে ডুবে থাকতে হবে। একসময় সে বুঝল, পুতুল না, সে মানব দেহ বানাচ্ছে, সত্যিকারের মানুষ। তেমন একটা মাটির মানুষ তৈরি করতে বেশ কয়েকদিন লেগে গেল। সে নিখুঁতভাবে খোদাই করল তার ঠোঁট, নাক, চোখ ও তার প্রতিটি অঙ্গকে বসালো ঠিক ঠিক জায়গায়। ছোট্ট আঙুলে সে বসিয়ে দিল ছোট্ট নখ। এইভাবে দেখতে দেখতে মাটির তৈরি ছোট্ট ছোট্ট মেয়ে আর পুরুষ পুতুলে ওর টেবিলটা ভরে গেল। ডাক্তার স্টার অবশ্য ওর লাইনে চিন্তা করছিল না। একদিন বিকেলবেলা ঘরে ঢুকে স্টার দেখল কলিন টেবিলের উপর ঝুঁকে পড়ে হাতে মাটি কাটার ছুরি নিয়ে 3 টুকরো কাদার তালের উপর খুব সাবধানে কি যেন করছে। তার সামনে খোলা রয়েছে একটা অ্যানাটমির বই। ওখানে বসে কি করছো? স্টার জিজ্ঞাসা করল। আমার মানুষদের জন্য মগজ বানাচ্ছি। মগজ? হায় ভগবান! স্টারের ভিড়মি খাওয়ার দশা। কিন্তু যতই হোক, ওগুলো ছিল মগজ, অতীব ছোট্ট, কিন্তু মানুষের মগজের একেবারে হুবহু প্রতিরূপ। স্তরের পর স্তর বিন্যাস করে প্রতিটি স্নায়ু ও রক্তকোষকে মাটি দিয়ে গড়া হয়েছিল ওই মগজ। কি কি বলতে চাইছো তুমি? স্টার চেঁচিয়ে উঠেছিল। দোহাই তোমার, চেঁচিও না। আমি এই মগজগুলোর মধ্যে এখন আমার চিন্তা আরোপ করার চেষ্টা করছি। মাটির মগজে চিন্তা শক্তি? এ ডাহা পাগলামি, পাগলামিরও বেহদ্দ। কলিনের নখের দিকে হাঁ করে তাকিয়ে স্টার ভাবছিল। একটা কিছু তারপর বলতেও চেয়েছিল, কিন্তু কলিন মাথা তুলে এমনভাবে স্টারের চোখের উপর তার চোখ জোড়া রাখল যাতে বিকেলের পড়ন্ত রোদে তার অসম্ভব কঠিন মুখটা স্টার ভালো করে দেখতে পায়। এরপর স্টার আর কথা বলার চেষ্টা করেনি। চোখ পিটপিট করতে করতে সে বেরিয়ে গিয়েছিল। সেই মুহূর্তে কলিনের চোখ দুটো তার মনে হয়েছিল অনেকটা যেন সৃষ্টিকর্তা ঈশ্বরের মতো। পরদিন সকালে উঠে কলিন লক্ষ্য করল টেবিলের উপর রাখা মানুষ পুতুলগুলো একটু যেন নড়ছে। ফ্র্যাঙ্কেনস্টাইন? আমি কি ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেলাম?
আপন মনে বিড়বিড় করে বলে উঠল কলিন, না, আমি ফ্র্যাঙ্কেনস্টাইন হতে চাই না। আমি তার মতো নই। আমি ভগবানের মতো। হ্যাঁ, ভগবানের মতো। দুই হাঁটুর মধ্যে মুখ গুজে টেবিলের সামনে এসে বসে থাকলো কিছুক্ষণ। টেবিলের উপর দাঁড়ানো মেয়ে আর পুরুষ পুতুল দুটি গম্ভীরভাবে মাথা ঝাঁকিয়ে ওকে অভিবাদন জানাচ্ছে। ওদের গায়ের চামড়ায় এখনো লেগে রয়েছে কলিনের বুড়ো আঙুলের ছাপ। ওদের মগজটা খুলির মধ্যে ঢুকিয়ে সবে মাত্র মাথাটা বানিয়েছে কলিন, তবু ওরা জ্যান্ত। এটা অসম্ভব হবে কেন? সৃষ্টি আর জীবনের আসল রহস্য সে জানে। মানুষের দেহ তো ডাক্তারি মতে একটা নিখুঁত যন্ত্র, যা বিশেষ বিশেষ অবস্থায় ঠিক ঠিক সাড়া দেওয়ার জন্য তৈরি। তাহলে যদি একেবারে নিখুঁতভাবে সেই যন্ত্র নকল করা যায়, তবে সেটা চলবে না কেন? জীবন তো এক ধরনের বৈদ্যুতিক বিক্রিয়া। বেশ তো, চিন্তাও তো এক ধরনের তরঙ্গ। মাটির মগজের মধ্যে তাই চিন্তা ভরে দাও, ওরা জ্যান্ত হয়ে উঠবে। কলিন নিজেকে বোঝায়, আর টেবিল থেকে খুদে মানুষগুলো ওর দিকে তাকিয়ে আস্তে আস্তে মাথা নেড়ে রহস্যময়ভাবে সাড়া দেয়। কিন্তু আমি যে শেষ হয়ে যাচ্ছি, ফুরিয়ে যাচ্ছি, হারিয়ে ফেলছি আমার ব্যক্তি বৈশিষ্ট্য। আমার জীবনী শক্তির বেশ খানিকটা ওই ওদের মধ্যে চালান হয়ে গেছে। এখন কি আমার রোগ, আমার খামখেয়াল এখন ওদের ভাবাবে, চালাবে? তবু এর শেষ দেখতে হবে। হ্যাঁ, শেষ রহস্যটা সে দেখল। তার জীবনী শক্তির উপাদানে গড়া ওই পুতুলগুলি সে ঠান্ডা মাথায় চালনা করতে পারছে, ঠিক যেভাবে সে নিজের দেহকে চালায়। আসলে সে ওদের সৃষ্টি করেছে, তার জীবনী শক্তির একটা অংশ ওদের দিয়ে দিয়েছে। সে হয়ে উঠেছে ওরাই। ঘরটার এক কোণে স্থির হয়ে বসে কলিন এক মনে চিন্তা শুরু করল। দেখল মগজটা সে যত গুটিয়ে আনছে, ততই মানুষ পুতুলগুলো স্বাভাবিকভাবে নড়াচড়া করছে। ও দেখল দুটো খুদে মানুষ আস্তে আস্তে এগিয়ে গেল দুটি খুদে মেয়ে পুতুলের দিকে। ছোট্ট ছোট্ট হাত দিয়ে চেপে ধরল মেয়ে পুতুল দুটির বাহু। তারপর সে গুনগুন করে মনে মনে যে গানের সুরটা বাজছিল, সেই সুরের তালে তালে ওরা অদ্ভুত এক নাচ শুরু করল। মাটির খুদে পুতুলগুলো শীষের তালে তালে নাচছে, জীবনের হুবহু নকল, তবে ভয়ঙ্কর। ওই দৃশ্য দেখে কলিন চোখ বুজল, কাঁদতে কাঁদতে শুয়ে পড়ল বিছানায়। কিন্তু যা ঘটেছে তা সত্যি, নির্মমভাবে সত্যি। অতি মনোসংযোগের কারণে কলিন ঘেমে উঠেছিল, ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল। মনে হচ্ছিল বুঝি দম বেরিয়ে যাবে। দেহটা কেমন যেন দুর্বল হয়ে পড়ছে। ওর প্রাণ শক্তির খানিকটা বুঝি বেরিয়ে গেছে। হবে নাই বা কেন? এটা একজনের পক্ষে বড্ড বেশি চাপ, কিন্তু এটা ঘটেছে। আমি ভগবান হয়ে গেছি, বিড়বিড় করে বলতে থাকলো কলিন। কিন্তু এই শক্তি নিয়ে সে কি করবে? সে তো একটা পাগল, বন্দী হয়ে রয়েছে পাগলা গারদে। আমাকে প্রথমে পরীক্ষা চালাতে হবে, চিৎকার করে বলে উঠল কলিন। কি বললে? ঠিক সেই সময় নিঃশব্দে ঘরে ঢুকেছিল ডাক্তার স্টার। চোরা চাহনিতে কলিন একবার দেখে নিল টেবিলের উপর। দেখে নিশ্চিন্ত হলো মানুষ পুতুলগুলো তখন আর নড়াচড়া করছে না। বোকার মতো হেসে কলিন তাই তাড়াতাড়ি জবাব দিল, ডাক্তার, মাটির এই পুতুলগুলো নিয়ে আমি একটা পরীক্ষা চালাতে চাইছি, সেটাই করছিলাম আর কি। ডাক্তার ভুরু কোঁচকাল। পরীক্ষা? বুঝেছ কলিন, বেশ কিছুদিন থেকেই ভাবছি
এই যে কাজটা তুমি করছো, এটা তোমার শরীরের পক্ষে ভালো হচ্ছে না। তোমাকে দেখে কেমন ক্লান্ত আর ফ্যাকাশে মনে হচ্ছে। তুমি নিজেই নিজের ক্ষতি করছো। তাই ভাবছি তোমার এই মডেল বানাবার কাজটা বন্ধ করে দেব। কি বন্ধ করে দেবে? গম্ভীরভাবে ডাক্তার স্টার আবার বলল, তোমার পুতুল গড়ার কাজ। কিন্তু এটা তুমি করতে পারো না। আমি সবে মাত্র তুমি কিছুতেই করতে পারো না। এগুলোই আমার সব কিছু। এগুলোই আমাকে চালাচ্ছে, বাঁচিয়ে রেখেছে। এগুলো ছাড়া আমি অসুস্থ হয়ে পড়ব। দুঃখিত, তবু আমাকে তা করতে হবে। না, কিছুতেই করতে পারো না। কলিন, ভুলে যেও না, আমি তোমার ডাক্তার। তোমার ভালো মন্দ আমাকে দেখতে হবে। কাল ওই কাদামাটি আমি সরিয়ে দেব। সুস্থ মানুষের মতো হয়ে ওঠার আর একটা সুযোগ আমি তোমাকে দিতে চাই। তাছাড়া এর আগে কলিন কোনোদিন ডাক্তারের সঙ্গে খারাপ ব্যবহার করেনি, কিন্তু ডাক্তার অবাক হয়ে দেখল কলিনের আঙুলগুলো সজোরে তার টুটি চেপে ধরেছে। এমনভাবে চেপে বসেছে যে এখনই তার শ্বাসরোধ হয়ে যাবে। কলিনের দক্ষ আঙুল ডাক্তারের জামুলার ভেনের উপর চাপ দিচ্ছে। কোনো মতে কলিনকে গায়ের উপর থেকে ঠেলে ফেলে দিল স্টার। ততক্ষণে অবশ্য পাহারাদারেরা ছুটে এসেছে। তারা কলিনকে পাঁজা করে তুলে ছুঁড়ে ফেলে দিল বাঙ্কের ওপর। স্টার বেরিয়ে গেল ঘর থেকে। যখন ঘরে অন্ধকার ঘনিয়ে এসেছে, তখন ঘৃণার জগৎ থেকে বেরিয়ে এলো কলিন। ওরা চলে গেছে। দিন শেষে সে একা শুয়ে আছে বিছানায়। আগামীকাল দিন শুরুর সঙ্গে সঙ্গে ওরা ফিরে আসবে। তার সাধের পুতুলগুলোকে ওরা নিয়ে চলে যাবে। হয়তো ওগুলোকে ভেঙে কাদার তাল বানাবে। জ্যান্ত পুতুলগুলোকে ওরা ধ্বংস করবে? এ তো এক ধরনের নরহত্যা। অনেকক্ষণ ধরে কলিন ফুপিয়ে ফুপিয়ে কাঁদল। তবে স্বপ্নগুলোর কথা মনে পড়তে থাকল। তার এই অসামান্য শক্তিকে সে নানা কাজে লাগাতে চায়। শুধুমাত্র কয়েক ডজন নয়, সে বানাতে পারবে শত শত মানুষ পুতুল। ঠিক মতো মনোসংযোগ করতে শিখলে চিন্তা শক্তি দিয়ে সে চালাতে পারবে ওদের। এইভাবে সে হয়তো বানাতে পারবে একটা নিজস্ব জগৎ, যে জগতের প্রতিটি জীব থাকবে তার বশীভূত। তারা হবে তার বন্ধু, কখনো বা কৃতদাস। সে প্রত্যেকের জন্য আলাদা আলাদা চেহারা বানাবে। দরকার হলে মগজও হবে আলাদা আলাদা রকম। সে হয়তো একটা ব্যক্তিগত ছোট সভ্যতাই গড়ে তুলতে পারবে, কিংবা তারও বেশি। সে সৃষ্টি করবে একটা জাতি, একটা নতুন জাতি। তারা বংশবিস্তার করবে। তারা সৃষ্টিকার্যে নানাভাবে সাহায্য করতে শিখবে। শত শত ক্ষুদে মানুষ তাদের ছোট ছোট হাত দিয়ে ছোট ছোট করাত নিয়ে এই কয়েতখানার প্রত্যেকটা গরাত কেটে ফেলবে। মানুষ পুতুলেরা তাকে মুক্ত করার জন্য অতর্কিতে দল বেঁধে আক্রমণ করবে পাহারাওয়ালাদের। বিজয়ীর মতো ওই ক্ষুদে মানুষদের নিয়ে সে বেরিয়ে আসবে কয়েতখানা থেকে। ওই পুতুল বাহিনী মাটির মধ্যে গভীর গর্ত করে মাটির সঙ্গে মিশে যাবে। পুতুল হিসেবে সকলের অলক্ষ্যে চুপি চুপি তারা অতি সুরক্ষিত স্থানে ঢুকবে। গোটা পৃথিবী ভরে যাবে তার ট্রেনিং দেওয়া মানুষ পুতুলে। তারা তখন পাগলের মতো, হিংস্র নির্বোধের মতো এমন ভয়ঙ্কর লড়াই করবে না, যাতে কলিনের মতো মানুষ পাগল হয়ে যায়। বন্য আবেগ, ভয়ঙ্কর ক্ষুধা, উগ্রতা সে মুছে দেবে এই পৃথিবী থেকে। রক্ত মাংসের দেহ আর থাকবে না। তার জায়গায় ঠাঁই পাবে মাটির মানুষ। কিন্তু তার চিন্তার সময় শেষ হয়ে এসেছে। রাত ভোর হলেই সে আর কাদার তাল পাবে না। আর ওগুলো না পেলে সে আরও পাগল হয়ে যাবে।
সেই রাতে সে অনুভব করতে পারল ভেতরে ভেতরে তার দেহটা কেমন হালকা হয়ে গেছে। জ্যোৎস্নার দিকে তাকিয়ে থাকা চোখ জোড়াকে মনে হচ্ছে যেন তার নিজের না। তারা যেন মেঝের ওপর থেকে কিংবা টেবিলের কোণা থেকে জ্যোৎস্নার দিকে তাকিয়ে আছে। তার ঠোঁট দুটো এই তো কাঁপছে, কিন্তু মুখটা সে খুঁজে পাচ্ছে না। তার গলার স্বর যেন ভেসে আসছে উপরের ছাদ থেকে। সে নিজেই নিজেকে ভেঙে ফেলছে, যেমন মাটির পুতুলগুলোকে মানুষ ভাঙে আর গড়ে। আজ বিকেলে যে ঘটনাটি ঘটে গেছে এটা তারই ফল, তার যুগান্তকারী আবিষ্কার। আর ঠিক তারপরেই ডাক্তার স্টারের নির্বোধ সিদ্ধান্ত। হ্যাঁ, স্টার সব ঝামেলার জন্য ওই লোকটাই দায়ী। ওই লোকটা তাকে লাগাম ছেঁড়া উন্মাদ করে দেবে। ওইভাবে বেঁচে থাকার চেয়ে মরাই ভালো। হায় রে, তাকে দেওয়া এই মৃত্যু যন্ত্রণার দণ্ডটা সে যদি স্টারকে দিতে পারত কেন? সে তো নিজেই দিতে পারে। কিভাবে? অনেক দূর থেকে একটা চিন্তা বেয়ে এলো, ঢুকে পড়ল তার মগজের মধ্যে। এই মুহূর্তে চিন্তাগুলোও যেন নিয়ন্ত্রণ করতে পারছে না, পরপর সাজাতে পারছে না। এর পরে কি হবে তার? কেন? সে পারে স্টারকে খুন করতে, কিন্তু কি করে? একটা মাটির মানুষ পাঠিয়ে দিয়ে। হ্যাঁ, মাটির মানুষ। আজ বিকেলে নিবিড় মনোসংযোগ করে ওদের জ্যান্ত করে তুলেছিল। ওরা এখনো জীবিত। ওদের চালনা করো। ওরা হামাগুড়ি দিয়ে চুপি চুপি কয়েদখানার বন্ধ দরজার তালা দিয়ে গলে যাবে। সবার নজর এড়িয়ে ওরা পার হতে পারবে হলঘরটা, শুনতে পাবে স্টারের কথা। হ্যাঁ, ওই মাটির পুতুলকে মন দিয়ে চালাতে পারলে শুনতে পাবে স্টার কোথায় বসে কথা বলছে। মাথার মধ্যে এইরকম কত চিন্তা ভিড় করে আসছে, কিন্তু কিভাবে কাজটা করব? মাটি তো নিছকই মাটি। মাটির পা যত চলবে ঘষা লেগে ততই ক্ষয়ে যেতে থাকবে। হলঘর পারাপার হতেই ওই পা ক্ষয়ে শেষ হয়ে যাবে। মাটির কান যতই নিখুঁত হোক, সত্যিকারের আওয়াজের সংস্পর্শে এলে ভেঙে খান খান হয়ে যাবে। আর ওইসব বাজে চিন্তা ছাড়ো, পুতুলে আরো বেশি করে মন লাগাও। উপায় একটা হবেই। কলিনের দম বন্ধ হয়ে আসছে, তবু এই অসহ্য পাগলামির মধ্যে দিয়েই তার মুক্তি, এমন ধারণা হলো তার। একটুক্ষণ আগে সে তার নিজের ইচ্ছা শক্তি দিয়ে চালাতে পেরেছিল ক্ষুদে মানুষগুলোকে। আরো তীব্র নিবিড় ইচ্ছা শক্তি প্রয়োগ করে সে কি পারবে না ওগুলোকে আরো শক্তিমান করে তুলতে? তার শোনার ক্ষমতা কি পারে না ওদের ওপর আরোপ করতে? তার নিজের পায়ের আদলে ওদের পাগুলো গড়ে সে কি পারে না মাটির পুতুল হয়ে হাঁটতে? তার দেহ মন তো টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সেই টুকরোগুলো তো মাটির মধ্যে ঢুকিয়ে দিলেই হয়। অন্ধকার ঘরে আলোর সুইচটা টিপে দিতে দিতে কলিন আপন মনে হাসল। টেবিলের ওপর থেকে তুলে নিল একটা মাটির পুতুল। হাতে একটু কাদা নিয়ে পুতুলের পাটাকে নিজের পায়ের মতো করে গড়তে থাকলো। বেশ কিছুক্ষণ ওইভাবে গড়বার পর পুতুলটা টেবিলের ওপর রাখা মাত্র কলিনের মনে হলো তার নিজের পাটাই যেন মাটিতে ধাক্কা খেল। হ্যাঁ, তার নিজের পাটাই। টেবিলের ওপর পুতুলটা রাখা মাত্র যে সূক্ষ্ম কম্পন সৃষ্টি হলো সেটাও খুদে কান দিয়ে শুনতে পেল কলিন। কলিনের দেহের আরেকটা অংশ তার নিজের চোখ। সেই চোখ দেখল ছোট্ট একটা মানুষ টেবিল থেকে নেমে গুটি গুটি দরজার দিকে এগিয়ে যাচ্ছে। হামাগুড়ি ভঙ্গিতে দরজার তলা দিয়ে দিব্যি গলে গেল, কিন্তু এরপরই অন্ধকার। খাটের উপর বসে কলিন গলগল করে ঘামছে। আরো মনোসংযোগের চেষ্টা করল সে,
কিন্তু মাটির কলিন দেখতে পাচ্ছে না। তাকে চোখ দেওয়া হয়নি। এখন তাকে সহজাত প্রবৃত্তি আর স্মৃতির ভরসায় থাকতে হবে। এদিকে খুদে কলিন গিয়ে পড়েছে মানবদের জগতে। আর একটু হলেই একটা দানবের পা পিষে ফেলতো তাকে। সে তাড়াতাড়ি দেওয়ালের দিকে সরে গিয়ে আত্মরক্ষা করল। রীতিমতো ভূমিকম্প তুলে ওই পদধ্বনি দূরে সরে যাচ্ছে। কিছুক্ষণ পরে কলিনের পুতুল আবার হাঁটতে শুরু করল। সহজাত প্রবৃত্তির নিরিখে সে খুঁজে পেল সঠিক দরজাটা। 3টে দরজা বাদ দিয়ে চতুর্থ বন্ধ দরজার তলা দিয়ে গলে গেল সে। তবে ঘরে ঢুকে সে পড়ল বিপদে। কার্পেটের রোয়াগুলো তার কাছে প্রায় 1 ফুট উঁচু, এক একটা ধারালো ঘাসের মতো। ওই কার্পেটের ওপর পা রাখা মাত্রই মনে হলো পায়ের তলা আর গোড়ালিটা বুঝি এখনই ক্ষতবিক্ষত হয়ে যাবে। এদিকে ওপর থেকে ভেসে আসছে একাধিক বজ্র গম্ভীর কণ্ঠস্বর, যেন টান টান দানবেরা গর্জন করছে। এ নির্ঘাত ডাক্তার আর প্রফেসর জেরিসই হবে, তেমনি আন্দাজ করল সে। কিন্তু কোনটা ডাক্তার স্টার? গুড়ি মেরে বিশাল আর্মচেয়ারের পায়া বাঁচিয়ে মাটির কলিন হাজির হলো স্টারের পায়ার কাছে। সে যেন উপত্যকায় দাঁড়িয়ে অনুভব করছে সামনের উঁচু পাহাড় চূড়োটা। সেই চূড়োটা আর কিছুই নয়, স্টারের হাড় বার করা হাঁটু। কলিন শুনল স্টার জেরিসকে বলছে, ওই হতভাগাটা আমাদের জ্বালিয়ে খাবে। এ আমি আগে থাকতেই বলে রাখছি। মাঝে মাঝেই লোকটা ক্ষেপে যায়। আজ বিকেলেই তোর মাটির পুতুলগুলো সরিয়ে ফেলার কথা বলা মাত্র আমায় আচমকা আক্রমণ করে বসল। ওই পুতুলগুলো যেন ওর পোষা। কলিন অন্তত সেই রকমই ভাবে। উপরে মেঘ গর্জনে যখন এই রকম বাক্যালাপ চলছে, তখন অতি দুর্গম আর খাড়াই প্যান্টের পা বেয়ে মাটির কলিন উঠছিল হাঁটুর কাছাকাছি। তার দৃষ্টিশক্তি নেই, তাই টের পাচ্ছিল না কেউ তাকে লক্ষ্য করছে কিনা। অবশ্য তার ভেবে দেখার সময়ও ছিল না। একটু হাত ফসকালেই পতন, সে ভেঙে খান খান হয়ে যাবে। ওদিকে জেরিস বলছিল, লোকটা তো সেই রকমই চিন্তা করে। হয়তো সত্যিই ওই পুতুলগুলো ওর কথায় চলে। আরে আরে, তোমার পায়ের উপর মাটির পুতুল রেখে তুমি পা নাচাচ্ছ কেন? হ্যাঁ, পায়ের উপর পুতুল? খাটে বসে সেই মুহূর্তে কলিন প্রাণপণে চেষ্টা করল ওই পুতুলটার থেকে তার দেহমনকে ফিরিয়ে নিতে। চেষ্টা করল তার শ্রবণ শক্তি আর অনুভূতি শক্তিকে ওই পুতুলটা থেকে বিচ্ছিন্ন করতে। কিন্তু তখন দেরি হয়ে গেছে। প্রচণ্ড গর্জনের সঙ্গে বিশাল একটা হাত দৃঢ় মুষ্টিতে চেপে ধরেছে মাটির কলিনকে। চেপে ধরে প্রবল শক্তিতে পিষ্ট করছে। কলিনের মনে হলো এক ঝাঁক লাল আলো তার চেতনাকে ঘিরে ধরেছে। বিছানার উপর তখনই সে লুটিয়ে পড়ল। ভোরের প্রথম আলো এসে পড়ল কলিনের মুখে। ধর্মনিয়ে উঠে বসল সে। তবে কি কলিন স্বপ্ন দেখছিল? মনে মনে ফিসফিস করে স্বপ্ন কথাটা উচ্চারণ করল সে। আর তখনই ভয়ঙ্কর সত্যটা প্রতিভাত হল। কলিন কালা হয়ে গেছে, কিছু শুনতে পাচ্ছে না। মাটির পুতুলটাকে সে তার শ্রবণ শক্তির ধার দিয়েছিল। স্টার সেই মূর্তিটা পিষে ফেলার সঙ্গে সঙ্গে কলিনের শ্রবণ শক্তিও চলে গেছে। ভাবনাটা পাগল করে দিল তাকে। মহা আতঙ্কে কলিন লাফ দিয়ে বিছানা থেকে নামতে গেল, কিন্তু দাঁড়াতে পারল না। সে আর হাঁটতে পারছে না। মাটির পুতুলটাকে আগের রাতে সে তার পা জোড়া দিয়েছিল। সেই পুতুলটা ধ্বংস হবার সঙ্গে সঙ্গে কলিনের হাঁটার শক্তিও চলে গেছে। তাহলে এইভাবে নিজের শক্তিকে ধার দেওয়া সম্ভব? এটা সত্য? তাহলে তো কলিন যা ভেবেছে সেটা স্বপ্ন নয়। তার ভাগ্য ভালো যে সে তার দুটো হাত ধার দেয়নি।
ভয়ে আর বিস্ময়ে কলিন তাকালো তার নিম্নাঙ্গের দিকে। উরুর নিচে আর কিছুই অবশিষ্ট নেই। তাড়াতাড়ি হাত বোলালো মুখে। কান দুটোর কোনো অস্তিত্ব খুঁজে পেল না। ভয়ঙ্কর আতঙ্ক আর তীব্র ঘৃণায় কলিন ছটফট করতে লাগলো। সব কিছু করেছে স্টার। একটা ক্ষুদে মানুষকে সে খুন করেছে, পঙ্গু করে দিয়েছে আরেকজনকে। সেই মুহূর্তে কলিন স্টারকে খতম করার পরিকল্পনা করে ফেলল। সে মনের জোরে মাটির পুতুলগুলোকে বিশেষ জীবন দিতে পারে, তাদের ইচ্ছা মতো চালাতে পারে, নিজের অস্তিত্বের খানিকটা বিচ্ছিন্ন করে নিয়ে মিশিয়ে দিতে পারে মাটির মধ্যে। অতএব ডাক্তার স্টার, তোমাকে সাজা পেতেই হবে। চাদর মুড়ি দিয়ে কলিন শুয়ে থাকলো তার বিছানায়। বিকেলবেলা যথারীতি স্টার ঘরে ঢুকতে সে দাঁড়াবার চেষ্টা করল না। কোনো মতে জানতে দেওয়া চলবে না তার পা দুটো আর নেই, কিংবা সে আর শুনতে পাচ্ছে না। স্টারের মুখ নড়ছে। সে হয়তো বলছে গত রাতে সে কিভাবে হাঁটুর উপর পড়ে থাকা একটা মাটির পুতুলকে ভেঙে ফেলেছে। কথা বলতে বলতে ডাক্তার স্টার টেবিলের উপরে রাখা কাদার তাল আর মাটির পুতুলগুলো ভরে ফেলল একটা থলির ভেতর। অসময়ে কলিন কেন শুয়ে আছে সেটাও জিজ্ঞাসা করল একবার। ঝিমুনির ভান করে জবাব দেওয়া এড়িয়ে গেল কলিন। ডাক্তার স্টার কাজের মানুষ, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বেরিয়ে গেল ঘর থেকে, জবাব না শুনেই। তখন কলিনের মুখে ফুটে উঠল হাসি। চাদরের তলা থেকে সে ধীরে ধীরে বার করলো একটা মাটির মানুষ। ওটাকে সে লুকিয়ে রেখেছিল। মানুষটা একেবারে নিখুঁত। ওর হাতের পেশিগুলো অস্বাভাবিক রকম জোরদার, আঙুলের নখগুলো লম্বা আর ধারালো, দাঁতগুলো অনেকটা ড্রাকুলার মতো, কিন্তু মুখের বাকি অংশটা তখনও গড়া হয়নি। কলিন শুরু করলো সেই কাজ। আয়নাটা সামনে রেখে নিজের মুখটা দেখে দেখে সে গড়তে লাগলো দ্বিতীয় কলিনকে। তার মুখে ফুটে উঠল নিষ্ঠুর হাসি। গোধূলি পার হয়ে ধীরে ধীরে অন্ধকার নামছে, আর কলিন স্মৃতির উপর নির্ভর করে কুঁজো হয়ে বসে একজন ভাস্করের মতো, একজন স্রষ্টার মতো মাটির মধ্যে, একটা পুতুলের মধ্যে তখন নিংড়ে দিচ্ছে নিজের জীবনকে। তাই বলো না কেন, ওই হতচ্ছাড়া পুতুলই নড়াচড়া করছিল, চিৎকার করে বলে উঠল জেরিস। সে ভুলে গেল অফিসের মধ্যে বসের সামনে এইভাবে মেজাজ হারানো ঠিক না। সে আবার বলল, আমি নিজের চোখে ব্যাপারটা দেখেছি। তবু স্টার মিটিমিটি হাসছিল। আরে ওটা ছিল মাটির পুতুল, আর আমি সেটাকে টুকরো টুকরো করেছি। ও বিষয়ে তাই আর তর্ক নয়। জেরিস একমত না হতে পেরে কাঁধ ঝাঁকাল। আগামীকাল সে কলিনের সঙ্গে দেখা করবে। লোকটা পাগল হলেও অসামান্য প্রতিভাবান। ও একটা কিছু করেছে। স্টার আস্ত নির্বোধ। ওর পুতুলগুলো কেড়ে নিয়ে লোকটাকে আরো অসুস্থ করে দিচ্ছে সে। মাটির পুতুলটাকে গত রাতে সে নিজের চোখে দেখেছে। পর্বত অভিযাত্রীর মতো পুতুলটা কিভাবে প্যান ধরে উপর দিকে উঠে আসছিল। ডাক্তার যখন ওটাকে পিষে ফেলল তখনও দেখেছে যন্ত্রণায় কেমন ছটফট করছিল সেটা। বাজে চিন্তা ছাড়া আর কিছু না। বিছানায় গিয়ে শুয়ে পড়ো, আদেশের ঢঙে বলল স্টার। কলিনটা সত্যিই পাগল। এখন থেকে তার সঙ্গে সাবধানে কথা বলতে হবে, দরকার হলে বল প্রয়োগও করতে হবে। তবে তার মাটির পুতুলগুলো কেড়ে নেওয়া উচিত হলো না। এই কথা ভাবতে ভাবতে জেরিস হাঁটা দিল কোয়ার্টারের দিকে। সে বেরিয়ে যেতে আলোর সুইচটা বন্ধ করে দিল স্টার। আর্ম চেয়ারে বসে রাতভর ঝিমুনির প্রস্তুতি নিতে শুরু করলো সে। জেরিস স্টারের রকম সকম সবই জানে। কোয়ার্টারে না গিয়ে সে চলল হলের অপর দিকে। ওই মাটির পুতুলগুলোকে দেখার পর তার গা শিরশির করছে। মানুষের এমন নিখুঁত নকল কি সম্ভব? অথচ সেগুলো তৈরি মাটি দিয়ে।
মাটির দেহের ভেতর মাটির পাঁজর চাপ দেওয়া মাত্র বেরিয়ে এসেছিল। কোটর থেকে টুক করে খসে পড়েছিল মাটির চোখ দুটো। গোটা ব্যাপারটা অবিশ্বাস্য, কিন্তু এটা ঠিক, কলিন জিনিয়াস, পাগল হলেও অসাধারণ আবিষ্কারক। চলতে চলতে জেরিস থমকে দাঁড়ালো, ভালো করে তাকিয়ে দেখল আকারে একটা ছোট নেংটি ইঁদুরের মতো চুপিসারে দুপায়ে খাড়া হয়ে হলঘরটা পার হয়ে যাচ্ছে। না, ইঁদুর না, ওটা মানুষ, একেবারে নিখুঁত মানুষ, মাটির মানুষ। মুখটা দেখে চমকে উঠল জেরিস। ঘৃণা ভরে ওই মানুষটা তাকিয়ে আছে কেবিনের দিকে, যেমন মানুষ এ যাবৎ কলিন তৈরি করে এসেছে। ওই ক্ষুদে পুতুলটা ছুটে যাচ্ছে স্টারের দরজার দিকে। বন্ধ দরজার তলা দিয়ে এই তো গলে গেল। মাটির মানুষ, অথচ জ্যান্ত। বাকরোধ হয়ে গেল জেরিসের। সে কি কলিনের মতো পাগল হয়ে যাচ্ছে? কিন্তু ভাবনার সময় নেই, তাকে এখনই যেতে হবে। না, স্টারের অফিসে নয়, তাকে যেতে হবে কলিনের ঘরে। তাড়াতাড়ি পকেটে হাত দিল জেরিস। কলিনের ঘরের চাবিটা খুঁজে নিল। অন্ধকার হাতড়াতে হাতড়াতে তালাটা খুলতে কয়েক সেকেন্ড সময় লাগলো। ঘরের ভেতর অন্ধকার। আলোর সুইচটা খুঁজে সেটা জ্বালাতেও কিছুটা সময় চলে গেল। যে দৃশ্য সে বিছানার উপর দেখল, সেটা যে কোনো মানুষকে আতঙ্কিত করবে। একটা পদহীন ধর, তার চারপাশে ছড়ানো রয়েছে মূর্তি গড়ার নানা সরঞ্জাম। বুকের উপর ধরা রয়েছে একটা আয়না, আর মুখের জায়গাটায় শুধু একটা মাংসপিণ্ড, কোনো অবয়ব নেই। ওই ভয়ঙ্কর দৃশ্য দেখতে দেখতে কেটে গেল বেশ কিছুটা সময়। ঠিক তখনই একটা আর্ত চিৎকার ভেসে এলো স্টারের অফিস থেকে। জেরিস যখন দরজার দিকে এগোচ্ছে, তখন চিৎকারটা রূপান্তরিত হয়েছে গোঙানিতে। জেরিস দেখল বিছানায় পড়ে থাকা ধরটা আর মুখখানা গলে গলে খসে খসে পড়ে যাচ্ছে। কে যেন ওই দেহটাকে দোলে পিষে একাকার করে দিচ্ছে। কিন্তু হলের ওপার থেকে গোঙানিটা আরো বেড়েছে। জেরিস ছুটল, সবার আগে গিয়ে ঢুকলো স্টারের অফিসে। যা ভেবেছিল তাই। চেয়ারে হেলান দিয়ে নিশ্চল হয়ে পড়ে আছে স্টার। তার কণ্ঠনালী কে যেন মুচড়ে দিয়েছে। খুদে মানুষ নিখুঁতভাবে করেছে তার কাজ। বাদামি রঙের খুদে খুদে মাটির আঙুল আর নখ দিয়ে সে ছিঁড়ে ফেলেছে ঘুমন্ত স্টারের কণ্ঠনালী। ডাক্তার স্টার মারা গেছে। তবে মারা যাওয়ার আগে শেষ চেষ্টায় খুদে মানুষটাকে দুহাতে পিষে দিয়েছে একেবারে। জেরিস ঝটপট তুলে নিল ওই বিধ্বস্ত খুদে পুতুলটা। সেটাকে টুকরো টুকরো করে অন্য কেউ আসার আগেই ছুঁড়ে ফেলল ছেঁড়া কাগজের ঝুড়িতে। এতক্ষণ আপনারা শুনছিলেন টমাস হুডের লেখা গল্প খুদে মানবের আতঙ্ক। গল্পটা বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।